ABC Learning Dhaka. সুপ্রিয় উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, এবিসি লার্নিং ঢাকা এর পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমাদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার এবিসি চ্যানেলটি নিয়মিত দেখছো এবং মতামত এবং কমেন্ট দিচ্ছ। আশা করি ভবিষ্যতেও তোমাদের সহযোগিতা পাবো, সাপোর্ট পাবো। আজকে আমরা তোমাদের সাথে একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। তার পূর্বে তুমি যদি নতুন ভিউয়ার হও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, যাতে নতুন ভিডিও আসলে সহজেই তুমি দেখতে পাও, এবং শেয়ার করে তোমার বন্ধুকে জানিয়ে দাও এবং কমেন্ট দিয়ে তোমার মতামত জানাও। তাহলে চলো শুরু করি। আজকে দেখি তোমাদের জন্য কি রয়েছে। সুপ্রিয় উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, এবিসি লার্নিং ঢাকা এর পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র বিষয়টি অধ্যায় ভিত্তিক তোমাদের সাথে আলোচনা করছি। তারই ধারাবাহিকতায় আজকে দেখব আমরা জাবেদার শ্রেণীবিভাগ অধ্যায়টি। এটি তোমার বিভিন্ন বইতে বা সিলেবাসে হয়তো চ্যাপ্টার 2 নামে আছে। সেক্ষেত্রে আমরা চ্যাপ্টার 2টা অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমরা সেটাকে ভাগ করে অনেকগুলো অধ্যায় করে রেখেছি, যাতে তোমাদের টপিক ভিত্তিক আলোচনা করতে সুবিধা হয়। আজকে তোমাদের সাথে আলোচনা করব জাবেদার শ্রেণী বিভাগ, যেটি আমরা সপ্তম অধ্যায়ে এখানে নাম দিয়েছি জাবেদার শ্রেণী বিভাগ, এবং জাবেদার বৈষম্য নিয়ে আলোচনা করব। আমরা এই অধ্যায়ে তোমাদের সাথে আলোচনা করব জাবেদার শ্রেণী বিভাগ, জাবেদার বৈষম্য, ক্রয় জাবেদা বা ক্রয় বহি এর দুইটি উদাহরণ দেখব। বিক্রয় জাবেদা, বিক্রয় বহি, নগদ প্রাপ্তি, নগদ প্রদান, প্রাপ্য বিল, প্রদেয় বিল, অর্থাৎ জাবেদার যে বৈষম্য আছে সেই বই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো তুমি যদি নতুন ভিউয়ার হও, আমি অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিলে নোটিফিকেশন পাবে এবং নতুন ভিডিও আসা মাত্র তুমি দেখতে পাবে। প্রায় 100টির মতো ভিডিও আমি তোমাদের জন্য তৈরি করব, সেজন্য সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমার আর বারে বারে খুঁজতে না হয়, তোমার কাছে অটো নোটিফিকেশন চলে যায়। এবং এই করোনা পিরিয়ডে বা বন্ধের সময়ে বাসায় বসে বসে একটু দেখলে তোমার পড়াটাও কাজে লেগে যাবে। যাই হোক, আমরা আলোচনা করি আজকের মূল পর্ব জাবেদার শ্রেণী বিভাগ। ছোট আকারে ব্যবসায়ী প্রতিষ্ঠানে লেনদেনের সংখ্যা কম থাকার কারণে একটি জাবেদা বা একটি সাধারণ জাবেদা রেখে সকল প্রকার লেনদেন হিসাবরক্ষণ করা সম্ভব। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে যদি দৈনিক 10টা, 20টা বা 50টা লেনদেন হয়, সেক্ষেত্রে আমরা একটি সাধারণ জাবেদা তৈরি করে সেখান থেকে খতিয়ান মিল করে আমরা আর্থিকভাবে প্রস্তুত করতে পারি। কিন্তু যদি এমন হয় যে দিনে শত শত হাজার হাজার লেনদেন সংঘটিত হয়, এই ক্ষেত্রে একটি জাবেদার মাধ্যমে সবগুলো কভার করা সম্ভব হয় না। আধুনিক বিশ্বে বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানে লেনদেনের পরিমাণ এতই বেশি যে শুধু একটি জাবেদা বই রেখে সকল লেনদেন লিপিবদ্ধ করা সম্ভব হয় না। তাই হিসাবের অসুবিধা দূর করার জন্য জাবেদার একাধিক বই সংরক্ষণের কৌশলকে জাবেদার শ্রেণীবিভাগ বলা হয়। আমরা লেনদেনের ভিন্নতার ভিত্তি থেকে জাবেদাকে 8টি শ্রেণীতে বিভক্ত করে থাকি। দৈনিক ক্রয় জাবেদা বা ক্রয় বহি, পারচেজ ডে বুক অথবা পারচেজ জার্নাল, দৈনিক বিক্রয় বই বা বিক্রয় জাবেদা, সেলস ডে বুক বা সেলস জার্নাল, ক্রয় ফেরত বই বা ক্রয় ফেরত জাবেদা, পারচেজ রিটার্ন বুক, বিক্রয় ফেরত বই বা বিক্রয় ফেরত জাবেদা, সেলস রিটার্ন বুক, নগদান বই বা নগদান জাবেদা। সেক্ষেত্রে আমরা আবার নগদান বই বা নগদান জাবেদাকে দুই ভাগে ভাগ করি, নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা। 6 নম্বর প্রাপ্য বিল বই বা প্রাপ্য বিল জাবেদা, প্রদেয় বিল বই বা প্রদেয় বিল জাবেদা এবং প্রকৃত জাবেদা বা জার্নাল প্রপার। আজকে তোমাদের সাথে প্রত্যেকটা বই সম্পর্কে একটু সংক্ষেপে আলোচনা করব। আগামী পর্বে আমরা প্রত্যেকটি বইয়ের উপর সমাধান বা উদাহরণ আমরা দেখে থাকব। দৈনিক ক্রয় বই বা ক্রয় জাবেদা কাকে বলা হয়? ধারে ক্রয় সংক্রান্ত লেনদেন সমূহ ক্রয় বইতে লিপিবদ্ধ করা হয়। অর্থাৎ প্রতিষ্ঠানের যাবতীয় বাকিতে ক্রয় আমরা ক্রয় জাবেদায় বা ক্রয় বইতে লিপিবদ্ধ করি।
এখানে একটি ক্রয় জাবেদা নমুনা দেয়া আছে, তারিখ, ক্রেডিট হিসাব খাত, অর্থাৎ আমরা যখন ক্রয় করি ক্রয় ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, অর্থাৎ বিভিন্ন পার্টির নামকে আমরা ক্রেডিট করি, সেজন্য ক্রেডিট হিসাব খাত লিখছি। অনেক সময় শর্ত থাকতে পারে যে 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% ডিসকাউন্ট পাবে, 30 দিনের মধ্যে অবশ্যই পে করতে পারে, এরকম শর্ত থাকতে পারে, আমরা দেখব। চালান নাম্বার থাকবে, সূত্র বা রেফারেন্স থাকতে পারে, এবং পরবর্তীতে টাকা লিখব, ক্রয় ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। এটা আসলে মেনলি আমাদের টাকার ঘর, আমরা এখানে টাকা লিখব। একইভাবে বিক্রয় জাবেদা, সকল ধারে বিক্রয়, এই বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয়। এই জন্য বিক্রয় বইকে দৈনিক বিক্রয় বই বা বিক্রয় জাবেদা বলা হয়। দৈনিক বিক্রয় বইয়ে নগদ বিক্রয় সংক্রান্ত কোনো লেনদেন এখানে লিপিবদ্ধ করা হয় না। তাহলে বিক্রয় জাবেদার আমরা যদি একটি নমুনা দেখি, তারিখ, ডেবিট হিসাব খাত, অর্থাৎ আমরা যখন বাকিতে বিক্রি করি জাবেদা কী হয়, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় ক্রেডিট, অর্থাৎ তাহলে সকল হিসাব খাতগুলোকে ডেবিট করি। শর্ত, চালান নাম্বার, সূত্র, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, এটি আমাদের টাকার ঘর। ক্রয় ফেরত বই বা ক্রয় ফেরত জাবেদা, ধারে কৃত পণ্য কোনো কারণে ফেরত দেওয়া হলে তা ফেরতের কারণ সহ ক্রয় ফেরত বইতে আমরা কি করি, লিপিবদ্ধ করে থাকি। এরূপ ফেরত বইকে বই ফেরত বইও বলা হয়। অর্থাৎ কোনো কারণে যদি পণ্য ফেরত দেওয়া হয়, নমুনা মাফিক হয়নি, কিংবা ভাঙা, কিংবা যেটা চেয়েছিলাম সেটা না, অন্য কালার, এই সকল ক্ষেত্রে আমরা কি করি, বাকিতে ক্রয় হলে সেটা আমরা ফেরত দিয়ে থাকি। তাহলে ঘরটা কি হতে পারে, তারিখ, ডেবিট হিসাব খাত, ডেবিট নোট নং, ক্রয় ফেরত করলে আমরা একটা ডেবিট নোট প্রস্তুত করি, নিচে আমরা দেখব বিস্তারিত, সূত্র, প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। বিক্রয় ফেরত জাবেদা বা বিক্রয় ফেরত বই আমরা কি করি, ধারে বিক্রিত পণ্য কোনো কারণে ফেরত পাওয়া গেলে তা ফেরতের কারণ সহ আমরা যে বইতে লিপিবদ্ধ করি তাকে বলা হয় বিক্রয় ফেরত জাবেদা। একটি নমুনা এখানে দেয়া আছে, তারিখ, ক্রেডিট হিসাব খাত, ক্রেডিট নোট নাম্বার অথবা পাওনা লিপি, সূত্র, জাবেদাটি হবে বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, বিক্রয়ের বিপরীত। এরপরে আমরা নগদান বই বা নগদ জাবেদা সকল নগদ লেনদেনের জন্য লিপিবদ্ধ করে থাকি। নগদ টাকা আদান প্রদান সংক্রান্ত লেনদেনসমূহ যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে নগদান বই বলে। আমরা ষষ্ঠ অধ্যায়ে বিস্তারিত আমরা 1 ঘোড়া, 2 ঘোড়া, 3 ঘোড়া, বহু ঘোড়া নগদান তোমাদের সাথে আলোচনা করেছি। এছাড়াও কোম্পানি নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা তৈরি করার মাধ্যমে তারা কি করতে পারে, নগদান বই সংরক্ষণ করতে পারে। এই জাবেদা একটি নির্দিষ্ট সময়ে, নগদ প্রাপ্তি জাবেদা একটি নির্দিষ্ট সময়ে ব্যবসায় যত টাকা পাওয়া যায় উক্ত সকল লেনদেন লিপিবদ্ধ করা হয়। তাহলে একটি নমুনা যদি হয়, তারিখ, ক্রেডিট হিসাব খাত, অর্থাৎ নগদ টাকা পাওয়া গেলে নগদান ডেবিট, আর সমস্ত পক্ষ হয়ে যায় তখন ক্রেডিট, সেজন্য ক্রেডিট হিসাব খাত, সূত্র, ডেবিট এবং ক্রেডিট। ডেবিটের জন্য হতে পারে নগদ এবং বিক্রয় বাট্টা বা নগদ বাট্টা, আর ক্রেডিটের জন্য হতে পারে প্রাপ্য হিসাব, বিক্রয়, অন্যান্য, অর্থাৎ সাধারণত বিক্রয় এবং প্রাপ্য হিসাব সম্পর্কিত লেনদেন বেশি থাকার কারণে এই দুইটি বইকে কমন রেখেছি, এবং অন্যান্য লেনদেনগুলো আমরা অন্যান্য বইতে লিখবো। এখন যদি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা হিসাব করি তাহলে দেখা যাবে 5টি, 10টি, 20টি, 100টি ক্রেডিটের ঘর হয়ে যাবে। সেক্ষেত্রে পরীক্ষায় এতগুলো ঘর মেনটেন করা সম্ভব হবে না। এই জন্য আমরা কাজের সুবিধার জন্য 3টি ক্রেডিট বই আমরা লিপিবদ্ধ করি, যেগুলো কমন। একইভাবে নগদ প্রদান জাবেদায় আমাদের একটি নির্দিষ্ট সময় ব্যবসায় যত নগদ টাকা প্রদান করা হয় উক্ত সকল লেনদেনসমূহ নগদ জাবেদায় লিপিবদ্ধ করা হয়, নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ করা হয়। তার উপরটার মতো একইভাবে উপরে লিখছিলাম ক্রেডিট খাত, এখানে লিখবো আমরা ডেবিট খাত, অর্থাৎ বিভিন্ন পার্টি ডেবিট, প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে ডেবিট পাশে লিখবো আমরা জাস্ট উল্টো, আগে যেটা ক্রেডিট করছি সেটা এখানে লিখবো প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব ক্রয় এবং অন্যান্য, ক্রেডিট পাশে লিখবো নগদান এবং ক্রয় বাট্টা বা নগদ বাট্টা। এছাড়াও আমরা অনেক সময় দেনাদার এবং পাওনাদারের কাছ থেকে টাকা প্রাপ্তি নিশ্চিত করার জন্য আমরা বিলের সৃষ্টি হয়, যাতে আমরা একটা লিখিত দলিলের সৃষ্টি হয়। দেনাদার এবং পাওনাদার অলিখিত বা আনসিকিউর্ড, সেটাকে আমরা লিখিত করার জন্য বিলের সৃষ্টি হয়, সেটাকে বলা হয় প্রাপ্য বিল এবং
প্রদেয় বিল। এই প্রাপ্য বিল প্রদেয় বিল নিয়ে আমাদের অঙ্ক সাধারণত খুব কম আসে, তারপর বইগুলো যেহেতু আছে আমরা এগুলো আলোচনা করে রাখি। তাহলে বিবিধ দেনাদারি নিকটে প্রাপ্ত বিলসমূহ এই বইতে কী করা হয়, লিপিবদ্ধ করা। একটা নমুনা কি হতে পারে, বিল নাম্বার থাকতে পারে, বিল নাম্বার কত নম্বর বিল তৈরি হলো, যেমন দলিল নাম্বার কত নাম্বার হতে পারে, তারিখ, যে পাঠালো বা প্রদান করলো যে বিলটি, আদেশটা, স্বীকৃতিকারী যে বিলটি স্বীকৃতি প্রদান করে, বিলটি কতদিন মেয়াদি, 2 মাস, 3 মাস, 4 মাস, কত তারিখে বিলটি ডিউ হবে, দিতে হবে, খতিয়ান পৃষ্ঠা, টাকার পরিমাণ যদি কোনো মন্তব্য থাকে, মোট প্রাপ্ত টাকা প্রাপ্য বিলে হিসাবে স্থানান্তর করা হবে। অর্থাৎ বিল যতগুলো হবে সবগুলো একটা প্রাপ্য বিল হিসাব সাধারণ খতিয়ানে বা রেওয়া মিলে স্থানান্তর হবে। একইভাবে প্রদেয় বিল বাকিতে ক্রয় করার ফলে আমরা পাওনাদারের যখন সৃষ্টি হয় তখন পাওনাদার আমাদের একটা প্রদেয় বিলের সৃষ্টি করে থাকে। সেই ক্ষেত্রে একইভাবে বিল নাম্বার, তারিখ, যাকে বিলটি দেওয়া হলো বা পাঠানো হলো, আদেশটা, প্রাপক, বিলের মেয়াদ, দেয় তারিখ, খতিয়ান পৃষ্ঠা, পরিমাণ, মন্তব্য। এই বিষয়ে উচ্চ মাধ্যমিক শ্রেণী হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে আলাদা একটি অধ্যায় রয়েছে, প্রাপ্য বিল, প্রদেয় বিল। তখন তোমরা বিস্তারিত এই বিষয়ে আলোচনা করে থাকবো আমরা। এরপরে রয়েছে কিছু কিছু লেনদেন আছে উপরে 7টি বইয়ের কোনো বইতেই লিপিবদ্ধ করা যায় না, সেই সকল লেনদেনগুলোকে আমরা যে বইতে লিপিবদ্ধ করি সেটিকে বলা হয় প্রকৃত জাবেদা বা জার্নাল প্রপার। এখন আমি যদি বলি অবচয় ধার্য করা হলো, তাহলে এটি কোন বইতে হবে? এটি কি ক্রয় বইতে হবে? না, কারণ ক্রয় বইতে সকল বাকিতে ক্রয় লিপিবদ্ধ করা হয়। ক্রয় ফেরত জাবেদায় হবে না, এটা শুধু বাকিতে ক্রয় ফেরত আসলে সেটা লিপিবদ্ধ করা হয়। বিক্রয় জাবেদায় সেখানেও লেখা যাবে না, কারণ এখানে বাকিতে বিক্রয় লিপিবদ্ধ করা হয়। তারপরে নগদ প্রদান, নগদান, প্রাপ্তি এবং প্রদান টাকা লেখা হয়। প্রাপ্য বিল, প্রদেয় বিল, সেখানে বিল সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয়। তাহলে অবচয় ধার্য করা হলে এটি কোন বইতে লিপিবদ্ধ করব? এই সকল লেনদেন যেগুলো আমরা উপরের 7টি বই কোনোটাতেই লিপিবদ্ধ করতে পারবো না, সেই সকল লেনদেনকে আমরা যে বইতে লিপিবদ্ধ করব সেটিকে বলা হয় জার্নাল প্রপার বা প্রকৃত জাবেদা। তাহলে কি বলা হয়েছে, যে সকল লেনদেন উপরোক্ত বইসমূহে কোনোটাতেই লিপিবদ্ধ করা যায় না তাকে এই বইয়ের মাধ্যমে লিপিবদ্ধ করা হয়। এখানে তাহলে কোন ধরনের লেনদেনগুলো লিপিবদ্ধ করা হবে? প্রারম্ভিক জাবেদা, সমন্বয় জাবেদা, স্থানান্তর জাবেদা, সংশোধনী জাবেদা, ধারের সম্পত্তি ক্রয় বিক্রয় জাবেদা, বিপরীত জাবেদা ইত্যাদি এখানে লিপিবদ্ধ করা হয়। এরপর আরও কিছু গুরুত্বপূর্ণ বই বা আমাদের ডকুমেন্টস দেখি। চালান, বাকিতে পণ্য ক্রয় বিক্রয়ের সময় পণ্যের বিবরণ, পরিমাণ, দর, মোট মূল্য, কারবারি বাট্টা, নিট পরিশোধ মূল্য, পরিশোধ মূল্যের শর্ত, বিমা খরচ, প্যাকিং খরচ ইত্যাদি যাবতীয় সমস্ত শর্ত দিয়ে যখন একটি দলিল বা লিখিত ডকুমেন্টস তৈরি করা হয় তাকেই চালান আমরা বলে থাকি। কী ধরনের হতে পারে, যেমন নম্বর থাকতে পারবে, কার কাছ থেকে ক্রয় করা হলো, কমার্স পাবলিকেশন, বাংলা বাজার, কি করা হলো, হাসি লাইব্রেরির কাছে বিক্রি করলো, কি কি বই বিক্রি করলো, সেই পরিমাণ, দর এবং পরবর্তীতে কারবারি বাট্টা আছে কিনা সমস্ত কিছু উল্লেখ করে, এবং সেটাও থাকে এরর্স অ্যান্ড কমিশন ও অ্যাকসেপ্টের যদি কোনো ভুল ভ্রান্তি হয় সেটা কী করতে হবে, ক্ষমা মানে গ্রহণ করতে হবে। পরবর্তীতে বিক্রয় ম্যানেজার যা যিনি বিক্রি করতেছে তাদের স্বাক্ষর, এটাকে আমরা বলি চালান। এরপর আছে দেনালিপি, যেটা আমরা পূর্বে আলোচনা করেছিলাম যে বাকিতে পণ্য ক্রয় করার পর ক্রেতা বিভিন্ন কারণে কী করে, বিক্রেতার নিকট পণ্য ফেরত পাঠায়। অর্থাৎ যখন আমরা বাকিতে পণ্য ক্রয় করি, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, অর্থাৎ আমরা পাওনাদারকে বা বিক্রেতাকে ক্রেডিট করি। এখন ফেরত আসলে তখন বিক্রেতাকে ডেবিট করা হয়, এই জন্য এটাকে বলা হয় ডেবিট নোট। তাহলে পণ্য ফেরতের কারণ, পণ্যের পরিমাণ, পণ্যের মূল্য সম্পর্কে বিস্তারিত বিবরণ এখানে লিপিবদ্ধ করা হয়, সেই জন্য এটাকে বলা হয় ডেবিট নোট বা দেনালিপি। এখানে ক্রয় আদেশ থাকতে পারে, কে কমার্স পাবলিকেশনের বরাবর আমরা কী করতেছি, একটা ডেবিট নোট প্রস্তুত করতেছি। হাসি লাইব্রেরি যে পূর্বে বই ক্রয় করা হয়েছিল সেগুলো এখন কী করা হলো, নতুন সংস্করণ না হয় ফেরত পাঠানো হলো। এই যে ফেরত পাঠানোর কারণ উল্লেখ করে কে তৈরি করবে, এটা ক্রেতা তৈরি করে যে একটা দলিল প্রস্তুত করবে সেটাকে বলা হচ্ছে আমাদের ডেবিট নোট বা দেনালিপি। তাহলে কী থাকে, ক্রয় ফেরত। মনে রাখবে ডেবিট মানে কি, কাউকে ডেবিট করে দেওয়া। তাহলে ডেবিট করব কাকে, ফেরত দিলে কাকে ডেবিট করি, আমরা প্রদেয় হিসাবকে ডেবিট করি। আর প্রদেয় হিসাব কখন সৃষ্টি হয়, ক্রয় করার কারণে। কখন ক্রয় করার কারণে,
বাকিতে ক্রয় করার কারণে। তাহলে বাকিতে ক্রয় যখন ফেরত দেব তাহলে তখন আমরা পাওনাদারকে ডেবিট করে দেবো, সেই জন্য এটার নাম বলা হচ্ছে ডেবিট নোট। তাহলে ক্রেডিট নোট কিসের জন্য হবে তাহলে বলো দিকে এখন? হ্যাঁ, ক্রেডিট নোট হবে বিক্রয় ফেরতের জন্য। বিক্রয়ের সময় বাকিতে বিক্রয়ের সময় যাবে কী হয়? বিক্রয় ফেরত, ডেবিট দেনাদার বা প্রাপ্য হিসাব ক্রেডিট। আর বিক্রয়ের সময় কী করি? প্রাপ্য হিসাব ডেবিট করি, তখন ফেরতের সময় প্রাপ্য হিসাবকে কী করে দিচ্ছি? ক্রেডিট করে দিচ্ছি, এই জন্য বলা হচ্ছে ক্রেডিট নোট বা পাওনা লিপি। তাহলে বাকিতে পণ্য বিক্রয় করার পর বিক্রেতা বিভিন্ন কারণে যখন ক্রেতার নিকট পণ্য ফেরত পেয়ে থাকে, পণ্য ফেরতের কারণ, পণ্যের পরিমাণ, মূল্য সম্পর্কে বিস্তারিত লিখে বিক্রেতা ক্রেতার নিকট যে বিবরণ পাঠায় তাকে বলা হয় ক্রেডিট নোট বা পাওনা লিপি। তাহলে এখন বিক্রেতা যদি এখানে তৈরি করে যে ভাই কমার্স পাবলিকেশন যদি তৈরি করে যে আমি বিক্রি করছিলাম, এখন একটা বিক্রয় ফেরতের জন্য আমি ক্রেডিট নোট তৈরি করলাম, তখন হাসি লাইব্রেরি বরাবর একটা ক্রেডিট নোট বা পাওনালিপি তৈরি করবো। অর্থাৎ এটা বিক্রেতার কাছে ডেবিট নোট, বিক্রেতার কাছে কি ক্রেডিট নোট আর ক্রেতার কাছে ডেবিট নোট, একই জিনিস। আমাদের এখানে দুইটি নাম ভিন্নভাবে করা হয়। এছাড়া ভাউচার মানেই প্রমাণপত্র, অর্থাৎ কোনো লেনদেন সংঘটিত হলে তবে মুখের কথাই তো লিপিবদ্ধ করা যাবে না, কারণ আজকে ক্রয় করলে বা আজকে বিক্রি করলে 1 মাস পরে, 2 মাস পরে, 1 বছর পরে ভুলে যাবে। এই ভুলে যাওয়ার কারণে আমরা কি করতে হয়? একটা প্রমাণপত্রের তৈরি হয়, যে প্রমাণটি সারা জীবন আমার কাছে ডকুমেন্ট হিসেবে কাজ করবে। যেমন তুমি পরীক্ষা দিলে মুখে মুখে যদি বলে যে তুমি A+ পেয়েছো, সেটিকে অন্য কেউ গ্রহণ করবে? অন্য দেশে গ্রহণ করবে? কেউ গ্রহণ করবে না। সেজন্য তোমাকে একটা সার্টিফিকেট বা কি করা হয়, একটি ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট প্রদান করা হয়, যাতে এটি প্রমাণপত্র হিসেবে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারো। তাই তোমার পরীক্ষার সনদ এটির একটি ভাউচার বলতে পারো, তোমার পরীক্ষার ভাউচার। ঠিক একইভাবে পণ্য সামগ্রী বা ব্যবসায় লেনদেন করার জন্য প্রমাণপত্র হলো লেনদেনের সমর্থনে একটি প্রামাণ্য দলিল। এ ভাউচার ইজ এ ডকুমেন্টারি এভিডেন্স সাপোর্ট টু এ ট্রানজ্যাকশন। একটা লেনদেন যে হয়েছে তার একটা সাপোর্ট। এর সাহায্যে লেনদেনগুলো হিসাবভুক্ত করে সংরক্ষণ করা হয়। তাছাড়া লেনদেনের সত্যতা ও বিশুদ্ধতা যাচাই করতে প্রমাণপত্র ব্যবহার হয়ে থাকে, যে সঠিক আছে কিনা, ঠিক জায়গা থেকে লেখা হয়েছে কিনা, 2 নম্বর কিনা, নকল কিনা, এই বিষয়ে আমরা প্রমাণপত্র বা ভাউচার করে থাকি। ভাউচারের প্রকারভেদ হতে পারে নগদ প্রমাণপত্র, ক্যাশ ভাউচার, ব্যাংক প্রমাণপত্র, ব্যাংক ভাউচার, ডেবিট নোট, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, প্রমেয় প্রমাণপত্র, চেকের মজুরি তালিকা, সবার সিদ্ধান্ত, চুক্তিপত্র, ফরমায়েশপত্র, ক্রেডিট ভাউচার, বিভিন্ন ধরনের ভাউচার বা প্রমাণপত্র আমাদের হতে পারে। এখানে একটা ভাউচার দেয়া আছে, হোসেন ট্রেডার্স বিক্রেতা, তারা একটা ভাউচার তৈরি করছে, কত টাকার পণ্য বিক্রি করেছে, এখানে একটি ভাউচার তৈরি করেছে। আবার ডেবিট ভাউচার কি? আবার প্রতিষ্ঠানে যখন কোনো খরচ করে থাকে, কাউকে ভাড়া দিল, কোনো কিছু ক্রয় করলো, কোনো পাওনাদারকে প্রদান করলো, তখন একটি ডেবিট ভাউচার তৈরি করা। অর্থাৎ ডেবিট ভাউচার হলো সকল খরচের ভাউচারকে বলা হয় ডেবিট ভাউচার, আর ক্রেডিট ভাউচার বলা হয় সকল প্রাপ্তির জন্য। প্রতিষ্ঠান যদি কোনো টাকা পেয়ে থাকে, টাকা প্রাপ্তির কারণ, কার কাছ থেকে পাচ্ছে, কোন প্রতিষ্ঠানের কাছ থেকে পাচ্ছে, কী কারণে পাচ্ছে, এই সব কিছুর বিবরণ দিয়ে যখন একটি ভাউচার তৈরি করা হয় তখন তাকে বলা হয় ক্রেডিট ভাউচার। তাহলে এখানে একটি ডেবিট ভাউচারের নমুনা দেওয়া আছে, একটি ক্রেডিট ভাউচারের নমুনা দেওয়া আছে, তোমরা বাস্তব জীবনে ওগুলো আরও দেখে থাকবে। তো সুপ্রিয় ছাত্রছাত্রীরা, জাবেদের শ্রেণী বিভাগ অধ্যায়ে আমরা বিস্তারিত আলোচনাগুলো করলাম, থিওরিটিক্যাল আলোচনা। এই থিওরিটিক্যাল আলোচনা প্রত্যেকটা অধ্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো যদি মিস করো তাহলে পরবর্তীতে যখন আমরা অঙ্ক করতে যাব তখন ভুল হয়ে যাবে। এবং আরেকটা জিনিস হলো, তোমার কখনো ভাইবা বোর্ডে বা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় যে কোনো জায়গায় তোমাকে টেস্ট করার জন্য এই সকল ছোটোখাটো জিনিসগুলো তোমাকে জিজ্ঞাসা করবে, বলবে না যে বিশাল একটা অঙ্ক করে দাও, তোমাকে ওই সময় একটি ব্যালেন্স শিট তৈরি করে দাও। সেজন্য থিওরিটিক্যাল আলোচনাগুলো সবসময় মনোযোগ সহকারে শুনবে। অর্থাৎ থিওরি যদি তোমার মাথায় থাকে তাহলে তোমার অঙ্ক করতে গেলে তোমার 90% কাজ হয়ে যাবে। অঙ্কটা শুধু প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করা, যে থিওরিতে আলোচনা করেছি সেই আলোচনাটা আমাদের সঠিক আছে কিনা। তো সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আজকে এ পর্যন্তই। ধৈর্য সহকারে শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা আগামী পর্বে তোমাদের সাথে আলোচনা করব ক্রয় জাবেদা বা ক্রয় বহি
যেখানে বাকিতে ক্রয় লেনদেন লিপিবদ্ধ করা হয়। আমরা এখানে ফরম্যাট দেখেছি, আমরা শুধু দেখব যে কিভাবে লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয়, কী ধরনের লেনদেন থাকে। আশা করি সবাই দেখবে। সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।